আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি। আমি জিন্নাত আরা, সহকারী শিক্ষক, সমাজবিজ্ঞান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রথমেই পরিচিতি। আজকে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণী নবম, দশম শ্রেণীর অধ্যায় ষষ্ঠ রাষ্ট্র, নাগরিকতা ও আইন বিষয়ে আজকে তোমাদের অধ্যয়ন করব। তো শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসে তোমরা দেখেছো যে আমি রাষ্ট্রের উপাদান সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসে আমার সাথে থাকবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা দেরি না করে আমাদের ক্লাসে আমরা চলে যাই। ছবিগুলো ভালো করে লক্ষ্য করো শিক্ষার্থীরা, কি দেখতে পাচ্ছ? বাংলাদেশের মানচিত্র। ছবিটি ভালো করে লক্ষ্য করো এবং বোঝার চেষ্টা করো আমি কি বোঝাতে চেয়েছি। রাষ্ট্র। আজকে আমরা বাংলাদেশের রাষ্ট্র সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের মানচিত্রটি ভালো করে লক্ষ্য করো। শিখন ফল। এই অধ্যায় থেকে আমরা আজকে কি কি শিখব বা কি কি জানতে পারবো সে সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে নিই। আজকে আমরা রাষ্ট্রের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো। আশা করি শিক্ষার্থীরা, তোমরা যদি আমার সাথে মনোযোগ সহকারে ক্লাসটি করো তাহলে রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। রাষ্ট্রের কার্যাবলী জানতে হলে অবশ্যই রাষ্ট্র কী এ সম্পর্কে একটু আমাদের জানা দরকার। তোমাদের পাঠ্য বইয়ে খুব সুন্দরভাবে এর বিশ্লেষণ করা আছে। তারপর আমি একটু সংক্ষিপ্তভাবে তোমাদের ধারণা দেওয়ার জন্য আমি তৈরি করেছি। তোমরা একটু লক্ষ্য করো। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গার্নার। তিনি বলেন, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। আমি আবার বলছি, সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গার্নার। তিনি বলেন, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। আশা করি শিক্ষার্থীরা, তোমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছো রাষ্ট্র কাকে বলে বা রাষ্ট্র কী। রাষ্ট্রের উপাদান। আমি পূর্বের ক্লাসে তোমাদের রাষ্ট্রের উপাদান সম্পর্কে আলোচনা করেছি। তোমরা সবাই জানো যে রাষ্ট্রের 4টি উপাদান রয়েছে, যেগুলো বিস্তারিত আলোচনা আমি পূর্বের ক্লাসে করেছি। এবারে রাষ্ট্রের কার্যাবলীকে দুভাগে ভাগ করা যায়। তোমরা প্রয়োজন মনে করলে পাঠ্য বইয়ের সাহায্য নিতে পারো বা দেখতে পারো। রাষ্ট্রের কার্যাবলীকে মূলত 2 ভাগে ভাগ করা যায়, যেমন অপরিহার্য বা মুখ্য কার্যাবলী এবং কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। তো এগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমি প্রথমেই বলেছি যে আজকে আমি রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, আমরা এবার রাষ্ট্রের কার্যাবলীর বিস্তারিত সম্পর্কে আলোচনা করি। স্ক্রিনে ভালো করে দেখো শিক্ষার্থীরা, অপরিহার্য বা মুখ্য কার্যাবলী। অপরিহার্য বা মুখ্য কার্যাবলী প্রথমেই আমি দিয়েছি আইন শৃঙ্খলা রক্ষা করা, তারপরে দিয়েছি নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা রক্ষা করা, জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, সমাজের শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করা, জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে পরিচিত করা, আইন প্রণয়ন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা পরিচালনা করা। এবার আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি।
আইন শৃঙ্খলা রক্ষা করা সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌম রক্ষা করা রাষ্ট্রের অপরিহার্য কাজ। এখানে আমি মূলত বিস্তারিত আলোচনা না করে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা পয়েন্ট আকারে আলোচনা করেছি বা দিয়েছি, যাতে দেখলেই তোমরা বুঝতে পারো। যদি কখনো পরীক্ষায় তোমাদের রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আলোচনা করতে বলে, তাহলে এভাবে পয়েন্ট করে লিখে তোমরা বিস্তারিত আলোচনা করতে পারো। এবার আমি বিস্তারিত আলোচনাটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এতে করে তোমাদের মানে বুঝতে এবং তোমাদের পরবর্তীতে পরীক্ষায় প্রস্তুতি নিতে এই প্রশ্নের উত্তরটায় কিভাবে লিখবে এ সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা পাবে। তো শিক্ষার্থীরা, আমি বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের অপরিহার্য কাজ। দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং বৈদেশিক আক্রমণ থেকে দেশ রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনী গঠন ও বৈদেশিক আক্রমণ থেকে দেশ রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনী গঠন ও পরিচালনা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। আধুনিককালে প্রতিটি স্বাধীন রাষ্ট্রই শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে। প্রতিরক্ষা বাহিনীর সামর্থ্য ও আধুনিকায়ন একটি রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সুবিধা প্রদান করে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র বা রাশিয়ার বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানে তাদের দেশরক্ষা বাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে। স্থল, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, যেটা আমি তোমাদের 5 নম্বর পয়েন্টে আমি দিয়েছি, জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। তো এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম। এবারে আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে পরিচিত করা, রাষ্ট্রীয় ভূখণ্ডে অবস্থিত সম্পদের উপর দাবি প্রতিষ্ঠা করা, অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বিভিন্ন চুক্তি সম্পাদন, আঞ্চলিক কোড গঠন, বহির্বিশ্বের অর্থনৈতিক বাজার সৃষ্টি ও সম্প্রসারণ করা, বিদেশে অবস্থানরত দেশের নাগরিকদের নিরাপত্তা ও সেবা প্রদান করা ইত্যাদি হচ্ছে রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক অপরিহার্য কাজ। তো আশা করি শিক্ষার্থীরা রাষ্ট্রের অপরিহার্য যে পররাষ্ট্র যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বললাম। এবারে আইন শৃঙ্খলা রক্ষা করা সে সম্পর্কে একটু বলি। আইন প্রণয়ন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের মৌলিক কাজ। রাষ্ট্রীয় আইনসভা বা পার্লামেন্টের মাধ্যমে আইন প্রণীত হয়। দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে জুডিশিয়াল কাউন্সিল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট প্রভৃতি বিচারালয়ের মাধ্যমে দেশের সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের আবশ্যিক কাজের মধ্যে পড়ে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই পয়েন্টটি বুঝতে পেরেছ। রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন, নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেক রাষ্ট্রে প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। এ কাঠামো কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, তাদের কর্মবন্টন ও নির্দেশ, কাজ তদারক এবং পরিচালনা করা রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব। এবারে সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে, অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা পরিচালনা করা, সে সম্পর্কে আমি একটু বলি। অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রাষ্ট্র পরিচালনা, অর্থ সংগ্রহ ও বন্টন ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের একটি মুখ্য কাজ। রাষ্ট্রের বিভিন্ন ধরনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে। বিভিন্ন উৎস থেকে এ অর্থ সংগ্রহ করা রাষ্ট্রের আবশ্যিক কাজ। রাষ্ট্রের অধীন বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান মালিকানার উপর খাজনা ও কর নির্ধারণ এবং তা আদায় করা ও সুষ্ঠুভাবে ব্যয় করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। রাষ্ট্র বাজেট প্রণয়ন, মুদ্রা প্রবর্তন ও মুদ্রা বিনিয়োগের ব্যবস্থা, গণনা ও পরিমাপের একক নির্ধারণ এবং মূল্য নির্ধারণ করে থাকে। অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা, মুদ্রাস্ফীতি রোধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা প্রভৃতি রাষ্ট্রের মুখ্য কার্যাবলী কাজ। তো আশা করি শিক্ষার্থীরা আমি এই আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কার্যাবলী কি কি। এরপরে আমরা পরবর্তীতে চলে যাব কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। প্রথমেই দেখো আমি কি লিখেছি, রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা, জনসাধারণকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, শিল্প ও বাণিজ্যে উন্নয়ন করা, রাস্তাঘাট, সেতু, সড়ক, রেলপথ, নৌ চলাচল, বিমান যোগাযোগ উন্নয়ন করা, জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা।
তো এবার এগুলো সম্পর্কে, এই পয়েন্টগুলো সম্পর্কে আমি এবার বিস্তারিত আলোচনা করব। প্রথমেই, রাষ্ট্রের জনসাধারণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষিত নাগরিক তার অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতন থাকেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। এজন্য রাষ্ট্র শিক্ষা বিস্তারের প্রতি অধিক গুরুত্ব প্রদান করে এবং শিক্ষা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করে নারী শিক্ষার উপর গুরুত্ব সহ বয়স্ক শিক্ষার ব্যবস্থা করে ও নিরক্ষরতা দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে। তো আশা করি শিক্ষার্থীরা রাষ্ট্রের জনসাধারণের শিক্ষিত করে তোলা কেন প্রয়োজন এ সম্পর্কে আমি তোমাদের আলোচনা করলাম। এভাবে এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টের দিকে চলে যাই। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় এবং বিদ্যমান বিভিন্ন বৈষম্য ও কুপ্রথা দূরীকরণে রাষ্ট্র গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করে। রাষ্ট্র তার নাগরিকদের স্বাস্থ্য রক্ষায় এবং অসুস্থদের স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, শিশু সদন, মাতৃমঙ্গল কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, দেশব্যাপী অস্থায়ী হেলথ ক্যাম্পেইন প্রতিষ্ঠা প্রভৃতিও পরিচালনা করে। জনস্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রোগ প্রতিরোধ ও প্রতিষেধক টিকা প্রদান প্রভৃতি সেবাও রাষ্ট্র প্রদান করে। এছাড়া যৌতুক ও বর্ণ বা গোত্রপ্রথা দূরীকরণ, বাল্যবিবাহ রোধ এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য যেমন চাল, ডাল, আটা, ময়দা, চিনি, তেল ইত্যাদি সরবরাহ প্রক্রিয়া সচল রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। তদুপরি খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য উৎপাদন ব্যবস্থার আধুনিকীকরণ, কৃষিতে ভর্তুকি প্রদান, সার, বীজ, কীটনাশক সরবরাহ, সেচের ব্যবস্থা করা, খাদ্য গুদামজাতকরণ প্রভৃতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ হিসাবে স্বীকৃত। জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা অনেক বেড়ে গেছে, তাই রাষ্ট্রকে খাদ্য নিরাপত্তার পূর্বের তুলনায় অধিক মনোযোগ দিতে হচ্ছে। বাংলাদেশ এক্ষেত্রে আশাবাঞ্ছক সাফল্য অর্জন করেছে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা শিল্প ও বাণিজ্য উন্নয়ন যে পয়েন্টটি রয়েছে এ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি পরবর্তী আলোচনায় চলে যাই। যে কোনো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি তার শিল্প ও বাণিজ্যের উন্নয়ন ও প্রসারের সাথে সংশ্লিষ্ট। রাষ্ট্রের নিত্য নতুন শিল্প গড়ে তোলা, বৃহৎ শিল্প প্রতিষ্ঠায় শিল্পপতি ও ব্যবসায়ীদের উৎসাহ ও ঋণ প্রদান, শিল্প জোন প্রতিষ্ঠা, ব্যবসা বাণিজ্যের প্রসার, উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করা রাষ্ট্রের কাজ। আমদানি নির্ভর না হয়ে বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন যে কোনো রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত। এজন্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণার জন্য রাষ্ট্রকে অনেক বেশি নজর দিতে হয়। এছাড়া রাষ্ট্রীয় উদ্যোগে কলকারখানা স্থাপন ও পরিচালনার দায়িত্ব গ্রহণ এবং এর মাধ্যমে অধিক সংখ্যক লোকের কর্মসংস্থানের সৃষ্টি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ। এবারে সর্বশেষ যেটি রয়েছে, এবারে দেশের অবকাঠামোগত উন্নয়ন যথা রাস্তাঘাট, সেতু, সড়ক, রেলপথ, নৌ চলাচল, বিমান যোগাযোগ, ডাক, তার ও টেলিযোগাযোগ এবং যোগাযোগের আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত থাকা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ। বর্তমান বিশ্বে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক বিপ্লব সাধিত হয়েছে। ইন্টারনেট, নেটওয়ার্কিং ও তরঙ্গের ব্যাপক ব্যবহারের ফলে বিশ্বে পারস্পরিক যোগাযোগ অনেক বেড়ে গেছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হিসাবে বিবেচিত হচ্ছে। সুষ্ঠু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের উন্নতির জন্য অপরিহার্য। আশা করি রাস্তাঘাট, সেতু, সড়ক, রেলপথ, নৌ চলাচল, বিমান যোগাযোগ উন্নয়ন করা কেন রাষ্ট্রের জন্য প্রয়োজন এটি তোমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছ।
রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হলো জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা। রাষ্ট্র জনগণের মত প্রকাশের স্বাধীনতা চলাচলের স্বাধীনতা, রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর রাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে। এছাড়া জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় পরিবেশ সৃষ্টি, সংগঠন ও রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা, জনগণের বিপরীতমুখী স্বার্থের মধ্যে সমন্বয় সাধন, সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ, সমাজের দুর্নীতি প্রতিরোধ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, শরণার্থীদের আশ্রয় দান ইত্যাদি রাষ্ট্রের ঐচ্ছিক রাজনৈতিক কাজ। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আধুনিক রাষ্ট্রসমূহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে। রাষ্ট্রের বসবাসরত দরিদ্র, বিধবা, অনাথ, প্রতিবন্ধীদের অর্থনৈতিক ও অন্যান্য সুবিধা প্রদান করা, বেকারদের জন্য ভাতা, বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, পেনশন প্রদান ইত্যাদি সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ রাষ্ট্রের কল্যাণমূলক কার্যাবলী হিসাবে অন্তর্ভুক্ত। তো আশা করি শিক্ষার্থীরা এই আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজগুলো কি কি। আরও অনেক ঐচ্ছিক কাজ রয়েছে বা কল্যাণমূলক কাজ রয়েছে, সেগুলো আমি একটু সংক্ষেপে বলি। শ্রম নীতিমালা প্রণয়ন, ন্যূনতম সঠিক মজুরি ও কাজের সময় নির্ধারণ, কাজের পরিবেশ সৃষ্টি, বোনাস, ইন্স্যুরেন্স, পেনশন সুবিধা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি, কর্মরত বিদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য শ্রম অফিসার নিয়োগ প্রভৃতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া রাষ্ট্র বিবিধ উন্নয়নমূলক ও জনহিতকর কাজ সম্পাদন করে থাকে, যেমন কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন, বনায়ন কর্মসূচি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষতিগ্রস্ত সাহায্য, পুনর্বাসন, দুর্ভিক্ষ ও মহামারী প্রতিরোধ, নাগরিক সুবিধা সৃষ্টি, বিদ্যুতায়ন, জ্বালানি সরবরাহ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, নগরায়ন, গ্রামীণ উন্নয়ন, কালোবাজারি রোধ, খাদ্য ভেজাল প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, অধিকার সচেতনতার সৃষ্টি ইত্যাদি বহুবিধ কাজ রাষ্ট্র সম্পাদন করে। রাষ্ট্র একটি বৃহদায়ক সংগঠন, প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ রাষ্ট্রকে মোকাবেলা করতে হয়, তবে সার্বিকভাবে জনগণের কল্যাণ সাধনই রাষ্ট্রের উদ্দেশ্য। জনগণের চাহিদা অনুযায়ী বিশ্বের কল্যাণকামী রাষ্ট্রের মতো বাংলাদেশ রাষ্ট্রের ঐচ্ছিক কাজের পরিধি দিন দিন ব্যাপক ও বিস্তৃত হচ্ছে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই আলোচনার মাধ্যমে রাষ্ট্রের কল্যাণমূলক এবং ঐচ্ছিক কাজ সম্পর্কে বুঝতে পেরেছ। এবারে মূল্যায়ন। একটি প্রশ্ন দিয়েছে শিক্ষার্থীরা, তোমরা দ্রুত খাতা কলম বের করে প্রশ্নটি লিখে ফেলো। রাষ্ট্রের কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা হয়েছে? একটি সহজ প্রশ্ন করেছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি করে থাকো তাহলে অবশ্যই এর উত্তর তোমরা দিতে পারবে। এবারে বাড়ির কাজ। খাতা কলম বের করে দ্রুত তোমরা বাড়ির কাজটি খাতায় লিপিবদ্ধ করো। বাড়ির কাজটি কি আমরা একটু দেখি। রাষ্ট্রের অপরিহার্য ও কল্যাণমূলক কার্যাবলীসমূহ খাতায় লিখে নিয়ে আসবে। যখন প্রতিষ্ঠান খুলবে তখন নিজ নিজ ক্লাসের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষকের কাছে প্রয়োজন মনে করলে তোমরা এই বাড়ির কাজটি দেখিয়ে নিতে পারো। তো আজকে এ পর্যন্তই। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। করোনাকালীন সময়ে বাসায় অবস্থান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। খুব দ্রুত আমি একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।